ম্যাট্রিমোনিয়াল এনকোয়ারি হ্যাঁ, নিয়ে যেটা প্রি ম্যাট্রিমোনিয়ালে বলছিলাম, পাত্র বা পাত্রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইন্টার ফ্যামিলি রিলেশনশিপ, ক্যারেক্টারের ডিটেলস, সার্ভিস করলে সেখানকার ডিটেলস, প্রিভিয়াসলি কোনো বিয়ে হয়ে থাকলে সেখানকার কি ঘটেছিল, বিয়েটা যদি ডিভোর্স হয়ে থাকে সেটা, বর্তমানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখে থাকি। এবার এইটা দেখবার জন্য অনেক কিছু প্রসিডিওর আমাদের মেনটেন করতে হয়। যেরকম মনে করুন শ্যাডো করা, সেই ব্যক্তিটি যখন বাড়ি থেকে বেরোয়, সে কর্মস্থলের উদ্দেশ্যে যায়, সেখানে যাওয়া অবধি এবং সেখানে থাকাকালীন সেখান থেকে ফেরা অবধি আমাদের টিম কিন্তু টোটালি তাকে সার্ভাইলেন্স করে এবং তার অ্যাক্টিভিটিগুলো আমরা নজর করি। তার কোনো অ্যাডিকশন আছে কিনা, তার কোনো কি কি হ্যাবিটস তার আছে, এই জিনিসগুলো দেখার জন্য তাকে ফলো আপ করাটা অত্যন্ত জরুরি। তার পাশাপাশি হচ্ছে তার লোকাল রেপুটেশন, যেখানে সে যে কর্মসংস্থানে আছেন সেইখানকার রেপুটেশন, সে যেখানে উনি কাজ করছেন সেখানে থেকে জানা যে তার ফিউচার প্রসপেক্টটা কি আছে। প্লাস আরেকটা জায়গা দাঁড়িয়ে থাকছে, সেটা হচ্ছে ওনার কোয়ালিফিকেশন, যেটা বলা হয় সেটাকে আমরা ভেরিফাই করি। এবার কোনো মানুষ 100% কারেক্ট হতে পারে না, আমি নই, আপনি নই, যার এনকোয়ারি হবে তিনি। আমরা দেখি যে একটা ম্যাক্সিমাম 65% যদি পজিটিভ জায়গা পাওয়া যায়, তাহলে আমরা বলি যে আমরা আমাদের রিপোর্টটা দিই ক্লায়েন্টকে, এবার ক্লায়েন্ট অটোমেটিক্যালি যদি মনে করে প্রসিড করতে পারে। আপনারা কি পুরো তথ্য ভিত্তিক তুলে দেন রিপোর্টটা? অবশ্যই। যদি তার অন্য কোথাও কোনো রকম কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকে, সেই ফটোগ্রাফ থেকে শুরু করে যদি প্রয়োজন পড়ে, অনেক সময় দেখা গেছে পোস্ট ম্যাট্রিমোনিয়াল এনকোয়ারির ক্ষেত্রে এমন জায়গায় হয়তো হাজবেন্ড ওয়াইফকে সন্দেহ করছে বা ওয়াইফ হাজবেন্ডকে সন্দেহ করছে, আমাকে তারা কাজটা দিলেন, কোনো ওয়াইফ বলেন আমার হাজবেন্ডকে ফলো আপ করে দেখুন। আমরা এনকোয়ারি করলাম, করে দেখা গেল সেটা এমন একটি জায়গায় কোনো আরেকজন কোনো ভদ্রমহিলার সঙ্গে দেখা করছেন বা গল্প করছেন বা ঘুরছেন, রেস্টুরেন্টে গেছেন, যেখানে ফটোগ্রাফ নেওয়া সম্ভব নয়। তখন সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের ক্লায়েন্টকে ডাইরেক্টলি সেই জায়গাটায় ডেকে এনে রেড হ্যান্ডে ধরিয়ে দিই। সেটা তো সঙ্গে সঙ্গে ডাকতে হবে। হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে আমরা ডাকি। এবার কেন ডাকি, আমি অনেক সময় বলি, সাজেস্ট করি যে মনে করুন ধরুন ছবি নেওয়া যাচ্ছে না, আপনি সেইখানে এসে দেখলেন খুব আপনার হাজবেন্ড কারোর সঙ্গে খুব অন্তরঙ্গ মুহূর্তে হয়তো রয়েছে, আপনি সেই মুহূর্তে সেখানে একটা চেঁচামেচি বলুন, একটা 8-5-10 জন লোককে জড়ো করে এরকম একটা প্রতিবাদ তৈরি করুন। তাতে কি হবে, পাবলিক যখনই এখানে আসবে অটোমেটিক আপনি বলবেন আমি পুলিশ কমপ্লেন করব। তাহলে আপনি পুলিশের কাছে কমপ্লেন করলে একটা তো প্রমাণ আপনার কাছে থাকছে যে আপনার হাজবেন্ডকে আপনি কারোর সঙ্গে এই জায়গায় অন্তরঙ্গ মুহূর্তে পেয়েছেন, সেটা আপনি পুলিশকে জানান। এতে কিন্তু কিছু হবে না, কিন্তু একটা জেনারেল ডায়েরি হলেও সেটাও আপনার কাছে একটা এভিডেন্স। দরকারে তখন ওপেনলি তার ফটোগ্রাফ তোলা যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। কিন্তু এমনি সময় অন্ধকারের মধ্যে সে রয়েছে, যদি তুলতে যাই সেখানে ফ্ল্যাশ জ্বললো, আমরা নাইট ভিশন মোডেও অনেক সময় ছবি তুলি, সব সময় সেটা হয় না, সব সময় সেটা পাওয়া যায় না। এছাড়া কিছু স্পাই ক্যাম আমরা ইউজ করি, যেটা হয়তো সাধারণ মানুষ বুঝতেই পারবে না, তার টোটাল ভিডিও বা স্টিল ফটোগ্রাফি হয়ে যাবে। এগুলো দেখুন সবই নির্ভর করে পরিস্থিতির উপর, কি পরিস্থিতিতে পড়ব, কি পরিস্থিতিতে তাকে পাওয়া যাবে। যদি আমাদের সম্ভাব্য জায়গা থাকে, অবশ্যই আমরা ভিডিও বলুন, স্টিল বলুন, যে প্রমাণ দেওয়া সম্ভব সবভাবে আমরা দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাইবো, প্রশ্নে আসবো আপনার কাছে, তবে তার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি অলোক ব্যানার্জি বিশ্বরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। মাননীয় অতিথি এবং সঞ্চালিকাকে আমার ধন্যবাদ আর কি। নমস্কার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সেটা হচ্ছে যে গত 10-12-2012-তে 10-9-2012 আমার ভাই পুলক ব্যানার্জি তো বাসে করে আসছিল এবং কন্ট্রাক্টর এবং ড্রাইভারের কথা মতন কোন এক পাগল এবং বিকৃত মস্তিষ্ক ব্যক্তি ওকে ইট ছিঁড়ে মারে কানের নিচে এবং ওগুলো স্পট মারা যায়। এবং আমাদের পশ্চিমবঙ্গের যত মিডিয়া আছে, এমনকি আমাদের তারা নিউজও এটাকে প্রতিফলিত হয়েছে এবং সমস্ত মিডিয়াতেই এটা দেখানো হয়েছে আর কি। কিন্তু 1 মাস বাদে যখন আমি পোস্টমর্টম রিপোর্টটা পাই আর কি, তখন ওখানে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড মানে
ইনজুরিয়াস, মানে কজ অফ ডেথ তো ইনজুরিয়াস ঠিকই আছে, কিন্তু 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা ডিপ ব্রাউসি গভীর ক্ষত, যাতে আমার মনে হচ্ছে যে এটা কোনো ইটের আঘাতে নয় এবং এবং সম্পূর্ণভাবে কোনোভাবে যাকে কোনো কিছু দিয়ে মারা ঠারা হয়েছে আর কি। তাহলে 3 ইঞ্চি গভীর ক্ষত হয় না। যদি ইট দিয়ে মারা হয় তাহলে ওই নবীর মতন থেতলে যাবে বা থেবড়ে যাবে, ডিপ হবে না 3 ইঞ্চি। এইবার ঘটনাটা আমার মনে হচ্ছে একটু অস্বাভাবিক আর কি। তা আমি আমাদের যে ও থাকে আর কি দমদমে, আমি ওখানকার পুলিশের ওখানে একটা জিডি করেছি, কিন্তু জিডির এগেনস্টে এখনো অব্দি কোন রকম কোনো অ্যাকশন হয়নি। আমি এসপি বিভিন্ন জায়গায় আর কি তদবির করেছি। এখন ঘটনা হচ্ছে যে আমার কাছে সত্য ঘটনাটা জানা দরকার, হোয়াট ইজ দ্য কজ আর কি, হোয়াট ইজ দ্য হ্যাপেনিং, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, কে করেছে না করেছে, আদৌ করেছে কিনা সেটা তো বিচার করবে মাননীয় কোর্ট, যেখানে বিচার ব্যবস্থা আছে আর কি। আমি সত্য ঘটনাটা জানবার জন্য আমি মাননীয় যিনি আছেন আমাদের অতিথি মহাশয় আর কি, এর মধ্যে আমি অনেক কিছু মুভমেন্ট করেছি, অনেক রেজাল্টও আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন গেছে, মাননীয় দত্ত বসু, এসপি, সবার সঙ্গে আমার এটা ইচ্ছি হয়েছে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি লেম্যান আর কি, এবং ব্যাপারটা আমার কাছে ডকুমেন্ট হিসাবে ওই পোস্টমর্টম রিপোর্টটাই আর কি মেনলি ফ্যাক্টর আর কি, আমি যতদূর বুঝি আর কি। তা সেক্ষেত্রে আমি ওনার কাছে একটু আবেদন করছি যে মানে কিভাবে কি করা উচিত এবং উনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন। দরকার হলে আমি আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি মুভমেন্টটা করতে চাই আর কি। বায়ে দায়ে পিছিয়ে আগে পিছিয়ে কোনো ব্যাপার না, কারণ ব্যক্তিগতভাবে আমি একটু উঠে আনলো তো আমি কোনো কিছু চিন্তাই করি না। আমি চাই সত্য ঘটনা, হোয়াট ইজ দ্য হ্যাপেনিং। কারণ যেহেতু আমার খুব প্রিয় চ্যানেল, তারা নিউজে এটা প্রকাশিত হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত চ্যানেলই এটা দেখানো হয়েছে, সমস্ত মিডিয়াতে দেখানো হয়েছে, সবকিছু আমার কাছে রয়েছে প্রমাণপত্র। হ্যাঁ, আপনার সমস্যাটার কথা আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, অপেক্ষা করে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল স্যারকে, যে মানে আমরা যদি মানে আমাদের মতো ইয়াং জেনারেশন কোনো ছেলে যদি এই কাজ করতে চায়, তো সে কিভাবে করবে, মানে তার কোনো এক্ষেত্রে প্রফেশনাল কোর্স করার প্রয়োজন আছে কি? বেশ, আর কোনো প্রশ্ন নেই তো তোমার? না না, এটাই আমার ছিল। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শুনতে থাকো আমাদের অনুষ্ঠান, আমরা আলোচনায় আসবো। তবে আমাদের অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনায় ফিরছি এবং এই প্রশ্নের উত্তরে অবশ্যই ফিরবো। আপনারা সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে তারা গাইডে, এবং আজকে আমরা আলোচনা করছি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ইনসাইট সার্ভিসেস এর কর্ণধার মিস্টার আর্য সিনহা। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে দুজন দর্শক ছিলেন আমাদের সঙ্গে, তাদের প্রশ্নের উত্তরে যাব। তবে তার আগে পোস্ট ম্যাট্রিমোনিয়ালের ক্ষেত্রে কিভাবে আপনারা কাজ করে থাকেন সেই প্রশ্নটা সম্পূর্ণ থেকে গিয়েছিল, সেই জায়গাটা যদি একটু বলেন। যতটুকু বলেছিলাম যে মনে করুন অনেক জায়গায় ছবি তোলার অসুবিধা আছে, তখন আমরা ক্লায়েন্টকে ডাইরেক্ট এনে সেখানে ফেস করাই, করিয়ে আমরা সেখানে একটা এরকম পরিবেশ তৈরি করি যাতে সেটা পুলিশের ধর্তব্যের মধ্যে পড়ে। সেখানে পুলিশ একটা কমপ্লেন লজ করে, কিছুই না, সাধারণ জেনারেল ডায়েরি হবে, কিন্তু সেটাও একটা ক্লায়েন্টের কাছে এভিডেন্স থেকে যায়। তখন সেই মুহূর্তে যখন পুলিশের ওখানে যোগাযোগটা হয়, সেই সময় আমাদের ছবি তুলতে কোনো অসুবিধা নেই। সাদা হাজার জন লোকের মধ্যে কে ছবি তুললো সে তখন অত দেখার সময় পায় না, আমরা ইজিলি কাজটা করে বেরিয়ে আসি। পোস্ট ম্যাট্রিমোনিয়াল বলতে তো কারোর সঙ্গে সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা, সাধারণত এই ধরনের বিষয় নিয়ে এই ধরনের বিষয় আছে। যেরকম ওই ভদ্রলোক বললেন যে হয়তো অ্যালিমনির বিষয়টাও আসে, সেটা ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্স গ্রাউন্ডের জন্য হয়তো পোস্ট ম্যাট্রিমোনিয়াল এনকোয়ারি করিয়েছে, এবার সেটা ডিভোর্সের জন্য কোর্টে তোলা হয়েছে। এখন ভদ্রমহিলা অ্যালিমনির মামলা করেছে যে আমাকে খোরপোশের জন্য অর্থ দিতে হবে। দেখা গেল হয়তো তিনি কোথাও সার্ভিস করেন, আমরা তখন তাকে ফলো আপ করে তার যে ডকুমেন্ট যেখানে তিনি চাকরি করেন সেই তথ্যগুলো বার করে কোর্টকে দিই।